হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ভেনাম পার্ট 2 লেট দেয়ার বি কার্নেজ নিয়ে। এই মুভির পার্ট 1 আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সেটা যদি আপনারা কেউ দেখতে এখনো বাকি থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রথম পার্টের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম এডি ব্রক একটি জেলে গিয়ে উপস্থিত হয় ক্লেটাস কাসাডি নামক একটি সিরিয়াল কিলারের ইন্টারভিউ নেওয়ার জন্য। আর এই মুভি মানে দ্বিতীয় পার্টের সূচনা হয় ওই সিরিয়াল কিলার ক্লেটাসের একটি অতীতের ঘটনা দিয়ে, যেখানে আমরা দেখতে পাই 1996 সাল নাগাদ ক্লেটাস যখন যুবক সে তখন একটি মেন্টাল অ্যাসাইলামে থাকতো, যেখানে আমরা এই মুভির আরো একটি চরিত্র ফ্রান্সেস ব্যারিসনের সাথে পরিচিত হই আর বুঝতে পারি ফ্রান্সেস বর্তমানে ক্লেটাসের প্রেমিকা। কিন্তু ফ্রান্সিসের মধ্যে কিছু মিউট্যান্ট ক্ষমতা দেখা দেওয়ায় স্পেশাল কিছু এক্সপেরিমেন্টের জন্য তাকে এই জায়গা থেকে রাভেনক্রাফট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, যেটা ক্লেটাস চোখের সামনে দেখে তার প্রেমিকাকে আটকাতে চাইলেও সে ব্যর্থ হয়। এইবার ফ্রান্সিসকে একটি গাড়িতে করে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার টাইমে তার মিউট্যান্ট ক্ষমতা মানে সে খুব জোরে চিৎকার করতে পারত, আর ওই সনিক চিৎকারের শক্তি ব্যবহার করে গাড়িতে অবস্থিত একটি তরুণ পুলিশ অফিসার প্যাট্রিক মলিগানকে আক্রমণ করে। কিন্তু প্যাট্রিক কোনো রকমে তার কাছে থাকা বন্দুকের সাহায্যে ফ্রান্সিসের চোখে গুলি করে, আর তার মনে হয় ওই গুলির ফলেই ফ্রান্সিস সেখানেই মারা গেছে। কিন্তু ফ্রান্সিসের আওয়াজে প্যাট্রিক তার কানে গুরুতরভাবে আঘাত পায়। এরপর দেখা যায় ফ্রান্সিস কিন্তু সেখানে মারা যায়নি, তাকে ওই স্থান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাভেনক্রাফটে, যেখানে তার ক্ষমতাকে পুরোপুরি সীমাবদ্ধ করা হয়, মানে তাকে এমন অবস্থায় রাখা হয় যাতে সে তার ওই মিউট্যান্ট ক্ষমতা ব্যবহার করে কারোর কোনো ক্ষতি না করতে পারে। এবার এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসার প্যাট্রিক মানে যে ফ্রান্সিসের উপর গুলি চালিয়েছিল সে বর্তমানে একজন গোয়েন্দা, যে এডি ব্রককে রিকোয়েস্ট করে সিরিয়াল কিলার ক্লেটাসের সাথে কথা বলতে সান কোয়েন্টিন জেলে যাওয়ার জন্য, কারণ ক্লেটাস একমাত্র এডি ব্রকের সাথে কথা বলতে চায়, অন্য কারোর সাথে কথা বলতে সে নারাজ। আর এই গোয়েন্দা এডিকে তার কাছে পাঠাচ্ছে কারণ সিরিয়াল কিলার হিসেবে ক্লেটাসকে বন্দি করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাকে কোনো বড় শাস্তি দেওয়া যাচ্ছে না, তাই এডিকে সে তার সাথে কথা বলতে পাঠাচ্ছে যাতে এডি কৌশলে তার থেকে জেনে নেয় এতদিন সে যে সমস্ত খুন করেছে তাদের লাশ সে কোথায় লুকিয়ে রেখেছে। যাই হোক, এরপর দেখা যায় মানে এডি হাজির হয় সেই জেলে যেখানে ক্লেটাসকে বন্দি রাখা হয়েছে। তারপর তার সাথে কথা বলার টাইমে এডি জানতে চায় তার সাথেই কেন সে কথা বলতে চায়। তখন ক্লেটাস জানায় সে তাকে খুবই পছন্দ করে। এরপর ক্লেটাস তাকে একটি সাইডে শুনিয়ে জানায় এটা সে যেন নিউজ হিসাবে প্রিন্ট করে, যাতে এই বার্তা তার একটি বন্ধুর কাছে পৌঁছে যায়। তাহলে পরবর্তী সময়ে এই কাজের বদলে ক্লেটাস এডিকে একটি স্পেশাল ইন্টারভিউ দেবে, যে ইন্টারভিউয়ে সে তার জীবনের সমস্ত গোপন তথ্য তাকে জানিয়ে দেবে। ফলে এডিও তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু সেখান থেকে বাইরে আসার টাইমে এডির মধ্যে থাকা সিম্বিয়ট মানে ভেনাম জেলের একটি দেয়ালে লেখা কিছু বার্তা ভালো করে দেখতে শুরু করে, যেগুলি দেয়ালে লিখেছিল ক্লেটাস। ফলে বাড়ি ফিরেই ভেনাম দেয়ালে লেখা ওই বার্তাগুলির কিছু চিত্র এঁকে এডিকে সাহায্য করে ওই লোকেশন উদ্ধার করতে, যেখানে ক্লেটাস তার খুন করার সমস্ত ডেড বডি লুকিয়ে রাখে। এবার যে কাজ এতদিন পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগ করতে পারলো না সেই কাজ এডি সম্পূর্ণ করায় তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সে একটি সাধারণ সাংবাদিক থেকে অনেক বড় সাংবাদিকের তকমা পেয়ে যায়। আর ক্লেটাসের এই কৃতকর্মের এত বড় প্রমাণ পুলিশের হাতে চলে আসায় তাকে বর্তমানে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। এদিকে দেখা যায় ভেনামের সাথে শুরু হয় এডির দ্বন্দ্ব, কারণ ভেনামকে এডি খেতে দিত চকলেট আর মুরগি, কিন্তু ভেনাম চাইতো মানুষের মাথা খেতে, যেটা এডি কোনো রকমই করতে চায় না। এই কারণেই ভেনামের সাথে এডির দ্বন্দ্ব। ভেনাম তাকে জানায় আজ তুমি যে পজিশনে আছো সেটা পুরোটাই আমার জন্য, আর তুমি আমাকেই না খাইয়ে মারবে। যাই হোক, এখানে তাদের মধ্যে একটি মিষ্টি ফাইট সিনও আমরা দেখতে পাই, মানে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম ঝামেলা হয় আর কি, জোকস অ্যাপার্ট। এরপর দেখা যায় এডির সাথে যোগাযোগ করে তার প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যান, যে তার সাথে দেখা করেই তাকে জানায় বর্তমানে সে ড্যানকে বিয়ে করতে চলেছে, আর এটাই তাকে জানানো ছিল। এই কথা শুনে এডি খুবই হতাশ হয়ে যায়, কারণ এডি ভেবেছিল অ্যান হয়তো ড্যানকে ছেড়ে আবারও তার কাছে ফিরে আসবে। যাই হোক, এখানে এডির মধ্যে থাকা ভেনম যখন তার সাথে কথা বলতে শুরু করে তখন সামনে থাকা অ্যান জানতে চায় ভেনম কি এখনো তোমার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে এডি জানায় তুমি তো সবই জানো, ভেনম অনেক দিন আগেই মারা গেছে। মানে আমরা তো আগের পার্টি দেখে এসেছি এডি তার গার্লফ্রেন্ডের থেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে যে তার কাছে এখন ভেনম আছে। যাই হোক, এই কথা বলার পরেও অ্যান এডির সামনে এগিয়ে জানায় ভেনম আমি তোমাকে জানাচ্ছি, এডির খেয়াল রেখো। মানে এডি যতই তার গার্লফ্রেন্ডের কাছ থেকে লুকিয়ে রাখুক না কেন, অ্যান কিন্তু জানে ভেনাম এখনো তার মধ্যেই আছে। পরবর্তী সিনে দেখা যায় এডি এখান থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার টাইমে তার গার্লফ্রেন্ডের দুঃখে সে যা তা ভাবে গাড়ি চালাতে শুরু করে যাতে অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। কিন্তু এখানেও ভেনাম তাকে কন্ট্রোল করে তার বাইক থামিয়ে দেয় আর জানায় এইসব ছোটখাটো ব্যাপারে তুমি এত ভেঙে পড়লে চলবে না, আমরা দুজন অনেক বড় কাজের জন্য এক হয়েছি, এসব ভুলে যাও। এইবার পরের দিন সকাল দেখা যায় এডি ও ভেনম দুজনেই তাদের ব্রেকফাস্ট রেডি করছে।
যেখানে ভেনম যা তা ভাবে কাজ করতে শুরু করে। ফলে তাদের দুজনের মধ্যে আবারও এখানে কথা কাটাকাটি শুরু হয়। এরই মাঝে এডি একটি লেটার দেখে পুরোপুরি চমকে যায়, যেটা তাকে পাঠিয়েছিল সিরিয়াল কিলার ক্লেটাস, যাকে বর্তমানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ওই চিঠির মাধ্যমে ক্লেটাস তাকে জানায় সে কিভাবে তার নিজের দিদিমা বা মাকে হত্যা করেছে, যে কারণেই তার বাবা তাকে পাঠিয়েছিল অ্যাসাইল হোমে, যেখানে ওই হোমের গার্ডেরা তার উপর অকথ্য অত্যাচার করত। কিন্তু সেই অত্যাচার থেকে তাকে একদিন বাঁচায় ফ্রান্সিস নামের একটি মিউটেন্ট। আর এরপর থেকেই তারা দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। আর লাস্টে ওই চিঠিতেই ক্লেটাস এডিকে জানায় মৃত্যুদণ্ডের আগে সে যেন তার সাথে একবার দেখা করে। ফলে এডি রওনা হয় ওই জেলের উদ্দেশ্যে ক্লেটাসের সাথে লাস্ট বারের মতো দেখা করার জন্য। কিন্তু সেখানে পৌঁছে এডি যখন ক্লেটাসের সাথে কথা বলতে শুরু করে, তখন ক্লেটাস কৌশলে এডিকে কথার জালে ফাঁসিয়ে তাকে উস্কে দিতে শুরু করে, যে কারণে ক্লেটাসের কথায় এডি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে এডির মধ্যে থাকা ভেনম ক্লেটাসকে ওই জেলের মধ্যে থাকা অবস্থাতেই আক্রমণ করে বসে। আর ক্লেটাস ওই আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে এডির হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে দেখা যায় ওই জেলের একটি গার্ড এসে এডিকে সেখান থেকে নিয়ে যায়। আর এডি চলে যাওয়ার টাইমে ক্লেটাস এডিকে জানায় সে অনেক জনের রক্তের স্বাদ নিয়েছে, কিন্তু এডির রক্তের স্বাদ পুরোপুরি আলাদা। এরপর ক্লেটাস তার গালে লেগে থাকা রক্তের একটি আঙুলে নিলে আমরা দেখতে পাই সিম্বিয়টের একটি ছোট্ট অংশ ক্লেটাসের কাছে চলে এসেছে, যেটা সে নির্ভয়ে খেয়ে ফেলে। এদিকে এডি বাড়ি ফেরার পর ভেনম ও এডির মধ্যে শুরু হয় আবারও ঝামেলা, কারণ ভেনম অপরাধীদের মেরে ফেলার জন্য স্বাধীনতা পেতে চায়, যেটা এডি একদমই করতে দিতে নারাজ। আর এই টাইমে তাদের ঝামেলা এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে ভেনম এডিকে ছেড়ে নিজে থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার শরীর থেকে বেরিয়ে অন্য শরীরে প্রবেশ করে পুরো শহর জুড়ে ঘুরে বেড়াতে শুরু করে। আর এডি তার থেকে মুক্তি পেয়েই ক্ষণিকের জন্য স্বস্তি পায়। অন্যদিকে ক্লেটাসকে তার শাস্তি স্বরূপ প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার টাইমে যখনই তার মধ্যে ইনজেকশন পুশ করা হয়, তখনই দেখা যায় ক্লেটাসের মধ্যে থাকা সিম্বিয়ট ওই ইনজেকশনের কারণে সঙ্গে সঙ্গে লাল রঙের একটি বিশাল দৈত্যে রূপান্তরিত হয়, যাকে এই মুভিতে কার্নেজ নামে অভিহিত করা হয়েছে। এবার ক্লেটাস কার্নেজ রূপ নিয়েই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে পুরো কারাগার জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে। সে বেছে বেছে সেখানকার প্রহরী মানে গার্ডদের মেরে সেখানে থাকা প্রত্যেকটি বন্দীকে মুক্ত করে দেয়, আর এক লাস্ট ওই জেল থেকে বেরিয়ে পড়ে। এরপর একটি গাড়িতে বসে কার্নেজ ও ক্লেটাসের একটি চুক্তি হয়। কি সেই চুক্তি? কার্নেজ জানায় তাকে একমাত্র হারাতে পারে ভেনম, তাই তারা যদি কোনোভাবে এডি ও ভেনমকে আগে ভাগেই হত্যা করতে পারে, তাহলে তারাই হবে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী। তারপর তারা যা চাইবে তাই করতে পারবে, তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। ক্লেটাস তার কথায় রাজি হয়ে গেলেও সেই তাকে জানায় তোমার কাজ আমি করব, কিন্তু প্রথমে তুমি আমাকে হেল্প করো ফ্রান্সিসকে খুঁজে বের করতে। ফলে কার্নেজও তার ক্ষমতার সাহায্যে ফ্রান্সিসের বর্তমান লোকেশন উদ্ধার করে পৌঁছে যায় রেভেনক্রাফটে। আর সেখান থেকে ক্লেটাস খুব সহজেই তার গার্লফ্রেন্ড ফ্রান্সিসকে মুক্ত করে। এদিকে ক্লেটাস অদ্ভুতভাবে এইরকম দানব আকৃতি ধারণ করে কারাগার থেকে মুক্ত হয়ে যাওয়ার নিউজ পেয়ে গোয়েন্দা অফিসার প্যাট্রিক, মানে যে এডিকে পাঠিয়েছিল ক্লেটাসের সাথে কথা বলতে, সে হাজির হয় এডির কাছে। আর এডিকে ক্লেটাসের পালিয়ে যাওয়ার খবর দিয়ে জানায় সে যেন সাবধান থাকে, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এডির কারণে, তাই ক্লেটাস তাকে মারার জন্য অবশ্যই তার কাছে আসবে। এই কথা জানার পরেই এডি চেষ্টা করতে শুরু করে কোনোভাবে কি সে ক্লেটাসকে খুঁজে বের করতে পারে। এইবার অনেক চেষ্টার পর এডি পৌঁছায় সেই অ্যাসাইল হোমে, যেখানে ক্লেটাস ছোটবেলায় বন্দী ছিল। সেখানে পৌঁছে একটি গাছে খোদাই করা দুটি নামের শর্ট ফর্ম দেখতে পেয়ে এডি ফোন করে প্যাট্রিককে আর জানায় সে যখন তার সাথে জেলে লাস্ট টাইম কথা বলতে গিয়েছিল, সেই টাইমে ক্লেটাস বিয়ের ব্যাপারে তাকে কিছু বলার চেষ্টা করছিল। আর এখন সে তার ছোটবেলার অ্যাসাইল হোমে এসে একটি গাছের উপর CK+FB লেখা দেখতে পেয়েছে। CK মানে ক্লেটাস কাসাডি, তাই এডির মনে হয় ক্লেটাসের নামের সাথে এই যে FB নামটি লেখা আছে, হয়তো এর সাথে যদি বর্তমানে তারা দেখা করতে পারে, তাহলে হয়তো তার থেকেই তারা ক্লেটাসের খোঁজ পেতে পারে। কিন্তু এই কথা শুনে প্যাট্রিক এডিকে জানায় এটা কোনোভাবেই সম্ভব না, কারণ FD মানে ফ্রান্সিস বেরিসন অনেক দিন আগেই মারা গেছে, আর প্যাট্রিক তাকে নিজের হাতেই হত্যা করেছে, মানে যে সিন আমরা একদম মুভির প্রথম সিনে দেখেছিলাম। যদিও ফ্রান্সিস মারা যায়নি, কিন্তু প্যাট্রিক এখনো পর্যন্ত জানে তার গুলিতেই ফ্রান্সিস মারা গেছে। অন্যদিকে দেখা যায় ভেনম এডির শরীর থেকে বেরিয়ে বিভিন্ন শরীরের মধ্যে প্রবেশ করে পুরো শহরের চারিদিকে ঘুরে বেড়াতে শুরু করে, কিন্তু কোনো শরীরেই সে বেশিক্ষণ থাকতে পারছিল না, কারণ পার্ট 1-এই আমরা জেনে এসেছি সিম্বিয়টরা প্রত্যেকটি মানুষের শরীরে নিজেকে ম্যাচ করতে পারে না, নির্দিষ্ট কোনো শরীরেই তারা একমাত্র অনেক দিন থাকতে পারে। এই কারণেই ভেনম প্রায় বাধ্য হয়েই একটি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে কোনোভাবে পৌঁছে সেই শপে, যেই শপের মালিককে ভেনম একটি গুন্ডার হাত থেকে উদ্ধার করেছিল, কারণ ওই শপ মালিক জানে এডির মধ্যে ভেনম আছে, তাই ভেনম কোনোভাবে তার কাছ পর্যন্ত পৌঁছে ওই মালিকের মধ্যেই আশ্রয় নেয়।
এদিকে প্যাট্রিক যখন জানতে পারে র্যাভেন ক্রাফটে ক্লেটাস হামলা চালিয়েছে আর সেখানেও একটি বড় মনস্টার দেখা গেছে, তখনই প্যাট্রিক মনে করে এডি এইসব বিষয়ে আগে থেকেই জানে আর সে জেনে বুঝেই তার থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে। তাই প্যাট্রিক এরপরেই এডিকে গ্রেপ্তার করে, কিন্তু এডি তাকে জানায় সে তাকে কোনো কথাই বলবে না, তার আইনজীবী তার সাথে কথা বলবে। এরপরেই দেখা যায় এডি যোগাযোগ করে তার প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যানের সাথে, যে এডির আইনজীবী হিসাবে তার সাথে কথা বলার টাইমে এডি তাকে সমস্ত কিছু খুলে জানায়। সে বলে শহরে এখন যে সমস্ত ঘটনা ঘটছে এর পিছনে দায়ী ক্লেটাস, কারণ তার কাছ থেকে জন্ম নেয় একটি সিম্বিয়েট এখন ক্লেটাসের কাছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভেনম এখন তার শরীরে নেই, তাই সে এই মুহূর্তে কিছুই করতে পারবে না যতক্ষণ না ভেনম তার শরীরে ফিরে আসছে। তাই এডি অ্যানকে রিকোয়েস্ট করে সে যেন যে কোনো ভাবেই হোক ভেনমকে খুঁজে তার কাছে ফিরিয়ে আনে, না হলে ক্লেটাসকে আটকানো কোনোভাবেই সম্ভব না। এই কথা শুনেই অ্যান সোজা রওনা হয় ভেনমকে খোঁজার উদ্দেশ্যে। প্রথমেই অ্যান তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয় সেই শপে, কারণ এডি অ্যানকে জানিয়েছিল ভেনম ওই শপে আসতে পারে চকলেট খাওয়ার জন্য। কিন্তু এখানে এসে অ্যান শপ মালিকের সাথে কথা বলেই বুঝতে পারে ভেনম বর্তমানে তার মধ্যেই রয়েছে। তাই অ্যান তাকে রিকোয়েস্ট করে এখন তার বন্ধু এডির তাকে খুবই প্রয়োজন, তাই সে যেন এডির কাছে পুনরায় ফিরে যায়, না হলে ক্লেটাস তাকে খুব শীঘ্রই মেরে ফেলবে। এই কথা শুনেই ভেনম অ্যানের শরীরে প্রবেশ করে পৌঁছে যায় এডির কাছে, আর তারপর এডিকে ওই বন্দি থেকে মুক্ত করে। অন্যদিকে ক্লেটাস, ফ্রান্সিস ও কার্নেজ তিনজন মিলে একত্রিত হয়ে প্ল্যান করে তাদের তিনজনের বর্তমান 3টি শত্রুকে তারা হত্যা করবে। কিন্তু সেগুলি কে কে? কার্নেজ জানায় তাকে একমাত্র হারাতে পারে ভেনম, তাই সে ভেনমকে যা হোক করেই হোক খতম করতে চায়। ক্লেটাস জানায় সে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছিল এডির কারণে, তাই সে তাকে হত্যা করবেই। আর ফ্রান্সিস জানায় সে হত্যা করতে চায় ওই অফিসারকে যে তার উপর গুলি চালিয়েছিল, মানে প্যাট্রিককে। আর একই সঙ্গে ক্লেটাস ও ফ্রান্সিস নিজেদের বিয়েরও প্ল্যান করে ফেলে। এরপর ক্লেটাস ও ফ্রান্সিস রওনা হয় এডির বাড়িতে তাকে হত্যা করার আশায়। কিন্তু অন্যদিকে ভেনম যেহেতু বন্দি অবস্থা থেকে পালিয়ে গেছে, এইটা দেখেই প্যাট্রিকও সেই টাইমে এডির খোঁজে তার বাড়িতে এসে উপস্থিত হয়, আর সেখানেই সে ক্লেটাসের মুখোমুখি হয়। কিন্তু ক্লেটাস কার্নেজের সাহায্য নিয়ে খুব সহজেই তাকে বন্দি করে ফেলে। আর ফ্রান্সিস এডির ঘরে ঢুকে সেখান থেকে অ্যানের ছবি দেখে সেও অ্যানকে বন্দি বানায়, আর তার বয়ফ্রেন্ড ড্যানকে জানায় এডিকে খবর দিতে, এডি যেন নিজে এসে তার গার্লফ্রেন্ডকে মুক্ত করে নিয়ে যায়। এরপর দেখা যায় ক্লেটাস ও ফ্রান্সিস দুজনেই উপস্থিত হয় একটি চার্চে তাদের বিয়ে করার পরিকল্পনা নিয়ে। কিন্তু এডি ড্যানের থেকে খবর পেয়েই সোজা পৌঁছে যায় ওই চার্চে তার গার্লফ্রেন্ডকে তাদের হাত থেকে উদ্ধার করার আশায়। ফলে এখানেই শুরু হয় ভেনম ও কার্নেজের মধ্যে ফাইট। আর এই টাইমেই ফ্রান্সিস তাদের বন্দি বানানো প্যাট্রিককে হত্যা করার জন্য চেষ্টা করে, কারণ তার উপরে সে খুবই রাগান্বিত। তাই সে প্যাট্রিককে একটি শিকলের সাহায্যে ঝুলিয়ে হত্যা করে। এদিকে ভেনম ও কার্নেজের লড়াইয়ের মাঝে ড্যান সেখানে উপস্থিত হয়ে কার্নেজের উপর আগুনের সাহায্যে হামলা করে ভেনমকে সাহায্য করে। কিন্তু শেষমেশ দেখা যায় ভেনম কার্নেজের সাথে লড়াই করে উঠতে না পেরে ওই চার্চের কিছু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। এরপর কার্নেজ সেখানে বন্দি অ্যানকে নিয়ে ওই চার্চের একদম উঁচুতে উঠতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য, যেটা দেখে ড্যান ভেনমের সামনে উপস্থিত হয়ে তাকে রিকোয়েস্ট করতে শুরু করে অ্যানকে তার হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু ভেনম জানায় সে তার সাথে লড়াই করে উঠতে পারবে না। এই টাইমে ফ্রান্সিস কার্নেজের সামনে উপস্থিত হয়ে তাকে জানায় অনেক হয়েছে, এবার তুমি তোমার এই তাণ্ডব থামাও। কিন্তু কার্নেজ এই কথা শুনেই ফ্রান্সিসের উপর আক্রমণ করে, যেটা দেখে সঙ্গে সঙ্গেই ক্লেটাস ও কার্নেজের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মানে ক্লেটাস তো ফ্রান্সিসকে খুবই ভালোবাসে, তাই সে কখনোই চায় না তার ক্ষতি করতে। আর কার্নেজের তাকে একদমই পছন্দ না, কারণ কিছুক্ষণ আগেই সে যখন ভেনমের সাথে ফাইট করছিল তখন তার চিৎকারে সে দুর্বল হয়ে পড়ছিল। কারণ আমরা আগে থেকেই জানি এই সমস্ত সিম্বিয়েটগুলি সাউন্ড ও আগুন একদমই পছন্দ করতে পারে না। যাই হোক, এখানে ক্লেটাস ও কার্নেজের মধ্যে এই দ্বন্দ্ব দেখে নিচে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকা ভেনম ও এডির মনোবল বেড়ে যায়। ফলে ভেনম সেখানেই পড়ে থাকা একটি রড নিয়ে চার্চের একদম উঁচুতে পৌঁছে এক লাফে সেই রড দিয়ে কার্নেজের মাথায় আঘাত করে। ফলে কার্নেজ সঙ্গে সঙ্গেই অ্যানকে ছেড়ে দেয়, কিন্তু অ্যান ওই উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার আগেই ভেনম তাকে বাঁচিয়ে নেয়। এত কিছুর পরেও কার্নেজ পুনরায় ভেনমের উপর আক্রমণ করে। এবার ভেনম যখন তার সাথে লড়াইয়ে প্রায় মারা যেতে চলেছে, ঠিক তখনই কার্নেজের আঘাতে আহত ফ্রান্সিস ওই ওপর থেকে পড়ে যাওয়ার টাইমেই তার ক্ষমতার সাহায্যে জোরে চিৎকার করতে শুরু করে। যে চিৎকার সহ্য করতে না পেরে ভেনম ও কার্নেজ দুজনেই তাদের ক্ষমতা হারিয়ে নিজেদের হোস্ট ছেড়ে বাইরে বেরিয়ে যায়। ফ্রান্সিস চার্চের ঘন্টার নিচে চাপা পড়ে তখনই মারা যায়, আর ভেনম কোনোভাবে এডিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরেও দেখা যায় কার্নেজ তার হোস্ট ক্লেটাসের দিকে যেতে শুরু করে, যাতে সে আবারও ভেনমের বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু ভেনম তাকে ক্লেটাসের কাছ পর্যন্ত পৌঁছানোর আগেই পুরোপুরি গিলে ফেলে, আর তারপর সামনেই পড়ে থাকা আহত ক্লেটাসকেও হত্যা করে। কিন্তু ইতিমধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয় অ্যান ও ড্যান এডিকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলেই তারাও সেখান থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই গোয়েন্দা অফিসার প্যাট্রিক এখনো মারা যায়নি, সে আহত অবস্থাতে সেখানেই পড়ে রয়েছে।
কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার চোখ দুটি অস্বাভাবিকভাবে নীল হয়ে উঠেছে। মানে এই লড়াইয়ের মাঝে তার মধ্যেও কিছু অস্বাভাবিক ক্ষমতা চলে এসেছে। এইবার সেই ক্ষমতা কি আর সেটা কিভাবে এলো সেটা হয়তো আমরা এর পরবর্তী পার্টে জানতে পারবো। যাই হোক, পরবর্তী সিনে দেখা যায় পলাতক এডি একটি সমুদ্রের তীরে বসে ভেনমের সাথে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এই নিয়ে কথা বলছে ও দুজনে মিলে ইয়ার্কি মারছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এডি একটি হোটেল রুমে বসে টিভি দেখার টাইমে ভেনম যখন তাকে অন্যান্য মহাবিশ্বের সিম্বিয়টদের জ্ঞান সম্পর্কে বলে তখনই একটি আলোর রশ্মি অস্বাভাবিকভাবে ওই হোটেলের ঘর থেকে অন্য একটি ঘরে নিয়ে যায়, যেখানে তারা তাদের সামনেই চলতে থাকা ওই টিভিতে যে জোনা জেমসনের সেই নিউজ দেখতে পায়, যেটা আমরা স্পাইডারম্যান ফার ফার হোম মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। মানে যে নিউজের মাধ্যমে স্পাইডারম্যানের আসল পরিচয় প্রকাশিত হয়েছিল। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও।